ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত মহাপ্রাচ্য। চুক্তি সইয়ের পরও লেবাননে ইসরায়েলি হামলা। ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা দাঁড়ালো 920 জন। জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা। ইতালির রোমে এক বাংলাদেশি পরিবারের 3 সদস্যকে নৃশংসভাবে খুন, অপরাধীকে আটকে পুলিশের চিরুনি অভিযান। সবাইকে স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি সূচনা হাসান। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরপরই মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। এদিকে লেবাননের সংঘাত বন্ধে একটি প্রাথমিক চুক্তিতে সই করেছে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বেশ কদিন শান্ত ছিল হরমুজ প্রণালী, কিন্তু হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা করেছে ইরান। নিজের সামাজিক মাধ্যমের পোস্টের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ওই হামলার জবাব কি হবে তা দেখতে পারবেন। তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক পোস্টে হুমকি দেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে। এরপরই ইরানের দক্ষিণের সিরিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্রের পাশাপাশি উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, ট্রাম্প প্রশাসনের সর্বশেষ হামলার প্রতিশোধ হিসেবে তারা ওই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। IRGCর দাবি, যুক্তরাষ্ট্রের এই হামলা মার্কিন প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক অনুযায়ী তেহরানকে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের উপর নিয়ন্ত্রণের অধিকার দিয়েছে। তবে ড্রোন হামলা প্রসঙ্গে মার্কিন অভিযোগের বিষয়ে কিছুই বলেনি তেহরান। IRGC সতর্ক করেছে, ওয়াশিংটন বরাবরের মতোই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে জবাব হবে আরও কঠোর। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ডিসিতে আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই অগ্রগতির পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর বাইরে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আপনারা হয়তো জানেন, মালয়েশিয়াতেও প্রায় 2 লক্ষ রোহিঙ্গা, বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করেন। এই বিষয়টি আমাদের দুদেশের কমন একটা বিষয় এবং আমরা পরস্পরের সাথে আমাদের পলিসি কোঅর্ডিনেট করে এই সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা করব বলে আমরা একমত হয়েছি। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক বিষয়। আঞ্চলিক বিষয়ে আমরা ASEAN সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও অন্যান্য আঞ্চলিক প্রক্রিয়াগুলোতে 2 দেশ একসঙ্গে কাজ করবে বলে আমরা রাজি হয়েছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশন। তাদের বার্ষিক অধিবেশন ডাভোসে হয়, আপনারা জানেন। এটা হচ্ছে ডালিয়ানে, প্রতি 2 বছর ডালিয়ানে এটা অনুষ্ঠিত হয় এই সেশনটা। এবং এখানে এবার বিশ্বের উদীয়মান শক্তিগুলোর সরকার প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তার পুরোধা হিসেবে
আমাদের প্রধানমন্ত্রী এই ফোরামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিশ্ব ফোরামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখবর্তী দেশ হিসাবে একটি প্রধান ভূমিকা পালন করছে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য সকল ফোরামে। এর স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এই ফোরামে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। তিনি একমাত্র সরকার প্রধান যিনি এই বক্তব্যটা রাখেন। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং প্রেসিডেন্টের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওকে অনুরোধ করেন যে তাদের বার্ষিক নিয়মিত যে অধিবেশন দাভোসে অনুষ্ঠিত হয় সেখানে এই বিষয়টি প্রমিনেন্টলি ইনক্লুড করতে এবং সিইও আনন্দের সাথে এটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বেইজিংয়ের সফরের বিষয়ে যে প্রধান অর্জন আমি সেগুলো আপনাদের কাছে উল্লেখ করছি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্যান্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল এবং এশিয়ার ল্যাটিন আমেরিকা আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক তো তার আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপস, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের এই অঞ্চলে এশিয়ার বাইরে বড় বড় শক্তির মধ্যে আছে ব্রাজিল, নাইজেরিয়া, এরকম। তো এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। এছাড়াও এর আগে আমরা ফরেন অফিস কনসালটেশন করেছি সেক্রেটারিয়াল লেভেলে। এটা এখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ নিয়মিতভাবে আমরা চালু করব। এছাড়াও আমরা 2+2 ডায়ালগ মেকানিজম এক্সপ্লোর করব যাতে ফরেন পলিসি এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো আমরা সমন্বিতভাবে দেখতে পাই। মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প দ্রুততার সাথে বাস্তবায়নের ব্যাপারে আমরা দুই পক্ষই একমত হয়েছি। সরাসরি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে চুক্তি সইয়ের পরও লেবাননের সংঘাত বন্ধের কোনো ইঙ্গিত মিলছে না। বাফার জোনের পরিবর্তে এবার পাইলট জোনের নামে ওই অঞ্চলে সেনা অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর সামরিক অভিযান। এই অভিযানে হিজবুল্লাহর 7 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সীমান্তবর্তী এলাকায় অস্ত্র স্থানান্তরের সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে দক্ষিণ লেবাননে আল মানসুরি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে আকাশ থেকে লিফলেট ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস বলেছেন, তেহরান হামলা চালালে সেটি হবে তাদের সবচেয়ে বড় ভুল এবং তার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। সব মিলে যুদ্ধবিরতি বহাল থাকলেও লেবানন সীমান্ত জুড়ে আবারও উত্তেজনা বাড়ছে। ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে রাজি হলেও সেই টাকায় ভাগ বসাতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের জব্দ করা টাকা দিয়ে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে উৎপাদিত গম, ভুট্টা ও সয়াবিন কেনা হবে। অর্থাৎ ইরানি টাকায় যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি করে রপ্তানি আয় বাড়ানোর ফোন দিয়ে আসছেন ট্রাম্প। জবাবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের রপ্তানিযোগ্য পণ্য আছে 3টি: জিএম সয়াবিন, প্রতারণা ও চুক্তিভঙ্গ। হোয়াইট হাউসে গেলেন মার্কিন কৃষক ও কৃষি উদ্যোক্তারা। খানিকটা পরই এলেন প্রেসিডেন্ট। বললেন, তার সামনে যারা রয়েছেন তাদের তিনি খুবই পছন্দ করেন। আমাদের সাথে বিশেষ একদল মানুষ রয়েছেন, তারা আমার ভালোবাসার মানুষ, কৃষক ও পশুপালক। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।
কৃষকদের সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতের উদ্দেশ্য এটা জানানো যে কৃষকদের সুবিধা হবে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। আর এই অনুষ্ঠানেই তিনি টেনে আনেন ইরানকে। কৃষকদের জানান তাদের ফসল বিক্রি হবে ইরানের কাছে। ট্রাম্প দাবি করেন ইরানের যে জব্দ সম্পদ রয়েছে সমঝোতা অনুযায়ী সেগুলো ছাড়ের পর সেই টাকা দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে তিনি ইরানের জন্য ফসল কিনবেন। We have another one, a new market coming up, and that's called. আমাদের আরও একটি নতুন বাজার আসছে যার নাম মনোরম দেশ ইরান। এটি একটি সুন্দর জায়গা। কেউ কি সেখানে যেতে চান? ইরান খাদ্য সংকটে ভুগছে। আমরা তাদের কিছু টাকা নিয়ে তা খরচ করব। প্রচুর পরিমাণে গম, সয়াবিন, ভুট্টা কিনব। আর এই প্রক্রিয়াটি খুব শিগগিরই শুরু হতে চলেছে। এটি বেশ বড়ও হবে। আমার মনে হয় এটি অনেক বড় হবে। It's going to be pretty big too. I think it's going to be very big. তেহরানের সম্পদে ট্রাম্পের এমন থাবা বসানোর পরিকল্পনাকে অবশ্য ছাড় দেয়নি ইরান। দেশটির স্পিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ফসল কেনা নয় বরং কয়েক দশকের অবিশ্বাসের ফসল কাটছে ইরান। আমেরিকার দাবি মিথ্যা। তারা দাবি করছে আমাদের অবমুক্ত সম্পদ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনা হবে। বেশ মজার বিষয় তো। আমরা এখন কেবল সেই ফসলই কাটছি যা তোমরা রোপণ করেছো, আর তা হলো কয়েক দশকের অবিশ্বাস। যুদ্ধবিরতি চুক্তির সমঝোতায় ইরানের পরিষ্কার শর্ত ছিল $24 বিলিয়ন বাজেয়াপ্ত সম্পদ ছাড় দিতে হবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সম্পদ জব্দ রয়েছে। এর মধ্যে $12 বিলিয়ন সম্পদ অবমুক্ত করার বিষয়ে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, যা ছাড় করা হবে 2 ধাপে। এখন সেই অর্থের একটি অংশ দিয়েই নিজেদের উৎপাদিত ফসল ইরানে বিক্রি করতে চাইছেন ট্রাম্প। নূর মোহাম্মদ, স্টার নিউজ। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যুর মিছিল। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী কারাকাস ও উত্তরাঞ্চলীয় শহরগুলোতে এখনও নিখোঁজ অন্তত 50,000 মানুষ। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্র নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। নাইজেরিয়ার লাগোসে 3 তলা একটি শপিং কমপ্লেক্স ধসে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরও 27 জনকে, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান শেষ করেছে জরুরি সেবা সংস্থাগুলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ও আহতদের বেশিরভাগই ছিলেন দোকান মালিক, ক্রেতা ও আশপাশের বাসিন্দা। ভবনটি ধসের কারণ এখনও জানা যায়নি। তবে ভবন নির্মাণে অনিয়ম, পুরনো অবকাঠামো ও নিম্নমানের নির্মাণ সামগ্রীকে এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।
রাতভর পরিচালিত উদ্ধার অভিযানের পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘটনাস্থলের পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সক্ষম হয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই দুর্ঘটনায় আমরা 9 জনকে হারিয়েছি। এখানে ঠিক কি ঘটেছে সে বিষয়ে এখনই কেউ নিশ্চিত করে কিছু বলতে পারবে না। বিষয়টি তদন্তাধীন। ভবনটির মালিকদের বিরুদ্ধেও তদন্ত চলছে। আমরা তাদের পরিচয় নিশ্চিত করব। আমি আপনাদের আশ্বস্ত করছি, দোষী প্রমাণিত হলে তাদের আইনের আওতায় আনা হবে এবং আদালতে বিচারের মুখোমুখি করা হবে। আর্কটিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার প্রেক্ষাপটে উত্তর সীমান্তের প্রতিরক্ষা জোরদারের উদ্যোগ নিয়েছে ন্যাটো। নরওয়ে তুষারে ঢাকা আর্কটিক অঞ্চলে প্রায় 30,000 সেনার অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালায় ন্যাটোর দেশগুলো। বিশ্লেষকদের মতে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সীমিত অংশগ্রহণের বাস্তবতাকে মেনে নিয়ে আর্কটিকে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতেই ন্যাটোর এই পদক্ষেপ। বরফে ঢাকা নরওয়ের আর্কটিক অরণ্য, সাদা বরফের চাদরে ঢাকা প্রকৃতি। সেই হিমশীতল পরিবেশে নিঃশব্দে এগিয়ে চলছে ব্রিটিশ ও নরওয়েজিয়ান সেনারা। লক্ষ্য সম্ভাব্য শত্রুর অবস্থান শনাক্ত করা। এটি বাস্তব কোনো যুদ্ধ নয়, বরং ন্যাটোর সামরিক মহড়া, যেখানে অংশ নিয়েছে প্রায় 30,000 সেনা। এই মহড়ার উদ্দেশ্য ছিল পূর্ব দিক থেকে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধের সক্ষমতা যাচাই করা। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে ন্যাটোর কাছে পূর্বের শত্রু বলতে মূলত রাশিয়াকেই বোঝানো হয়। ইউক্রেন যুদ্ধের পর থেকে ন্যাটো ও নরওয়ে নিজেদের ভূখণ্ড থেকেই প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনার উপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে রাশিয়া একদিন সকালে উঠে বুঝতে পারে আজ ন্যাটোর উপর হামলা চালানোর জন্য মোটেও উপযুক্ত দিন নয়। গত 1 দশকে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে রাশিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ায় অঞ্চলটির কৌশলগত গুরুত্বও বেড়েছে। সোভিয়েত আমলের বহু সামরিক ঘাঁটি আবারও চালু করেছে মস্কো। ফলে আর্কটিক এখন বৈশ্বিক নিরাপত্তা প্রতিযোগিতারও অন্যতম কেন্দ্র। এই প্রেক্ষাপটে ন্যাটো চালু করেছে আর্কটিক সেন্ট্রি উদ্যোগ। এর লক্ষ্য ইউরোপ ও কানাডার সমন্বিত সক্ষমতা বাড়িয়ে জোটের উত্তরাঞ্চলীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করা। আর্কটিক সেন্ট্রি উদ্যোগটি ইউরোপের দেশগুলো, বিশেষ করে নর্ডিক দেশগুলোর মধ্যে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় সহযোগিতা আরও জোরদার করার সুযোগ করে দিয়েছে। আর্কটিক অঞ্চলে কোনো আগ্রাসনের চেষ্টা হলে সদস্য দেশগুলো সম্মিলিতভাবে দ্রুত জবাব দেবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। বিশেষজ্ঞদের মতে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদী নতুন আইসব্রেকার, সাবমেরিন, ড্রোন ও স্যাটেলাইট। এমন সময় এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইতালির রাজধানী রোমে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশি এক পরিবারের 3 সদস্যকে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের কামাল উদ্দিন বাবু, তার স্ত্রী ও তাদের 5 বছর বয়সী এক কন্যা শিশু। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তাদের 18 বছর বয়সী ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোমের কাসালোত্তি এলাকার ভায়া মন্টিগ্লিওতে শুক্রবার এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ইতালির জাতীয় নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অপরাধীকে গ্রেফতার করতে কাসালোত্তি এলাকা জুড়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তবে কী কারণে অজ্ঞাত ব্যক্তি পরিবারটির ওপর হামলা করেছে সেটি এখনও নিশ্চিত জানা যায়নি। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে প্রাণহানি বাড়ছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে স্পেন ও ফ্রান্সে। স্পেনে গত কয়েকদিনে গরমজনিত কারণে 327 জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। ফ্রান্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 55 জনে। এদের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারা গেছে পানিতে ডুবে। ফরাসি সরকার জানিয়েছে হাসপাতালগুলোতে জরুরি সেবা চালু হয়েছে। এছাড়া জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। জার্মানিতে তাপের পারদ উঠেছে 41.3 ডিগ্রি সেলসিয়াসে। সুইজারল্যান্ডে নদীর পানি অতিরিক্ত উষ্ণ হয়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি রিঅ্যাক্টর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রচণ্ড গরমে ইউরোপের বিভিন্ন অঞ্চলে জারি আছে রেড অ্যালার্ট। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কনসার্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও বড় জনসমাগমের অনুষ্ঠানগুলো স্থগিত করা হয়েছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলের হুয়েস্কা প্রদেশে প্রবাহ
ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অন্তত 1000 হেক্টর এলাকা। তামারিতে দেলিতেরা এলাকার এই আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করছে দেশটির সামরিক জরুরি ইউনিটের দমকল কর্মীরা। আগুনের বিস্তার ঠেকাতে তারা গাছপালা পরিষ্কার করছেন এবং বিভিন্ন স্থানে পানি ছিটাচ্ছেন। পরিস্থিতি অবনতিতে বৃহস্পতিবার আরাগন আঞ্চলিক সরকার দ্বিতীয় স্তরে জরুরি অবস্থা ঘোষণা করে। নিরাপত্তার স্বার্থে আশপাশের 3টি পৌর এলাকা থেকে শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণ আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত তাইওয়ানের দক্ষিণাঞ্চল। মেঘখালা নামের ক্রান্তীয় ঝড়ের প্রভাবে অতি ভারী বর্ষণ থেকে তৈরি হয়েছে হঠাৎ বন্যা ও জলাবদ্ধতা। এতে রাস্তাঘাট, দোকানপাট ও বিভিন্ন পার্ক তলিয়ে গেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, অফিস এবং উত্তর দক্ষিণ রেলপথের একটি অংশ। স্থানীয়রা বলছেন হাঁটা চলাই কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর না মিললেও আগামী 1 সপ্তাহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে এই বৃষ্টি দীর্ঘ শুষ্ক মৌসুমের পর দেশটির জলাধারগুলো পূরণে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।